ওহো গিন্নি, তোমাকে নিয়ে আমি আর পারি না। বাবা রে বাবা, তুমি এত খাবার খাও কি করে বলো তো? জানি না তোমার বৌমা এলে কি ভাববে। আর তাছাড়া তোমার কি মনে আছে আমরা পাত্রীপক্ষের বাড়িতে যাচ্ছি কাল? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে আমার। আর তুমি চুপ করো তো, আমি আবার কখন বেশি খাবার খেলাম? তোমাদের মতো আমি কি না খেয়ে থাকবো নাকি? আমি এটা মোটেই করতে পারবো না। খিদে আমার একদমই সহ্য হয় না। আর ভালো ভালো খাবার দেখলে তো আমি নিজেকে সামলাতেই পারি না। সে না হয় মানলাম, কিন্তু বাড়িতে তুমি এইসব করো না। তোমার ছেলের জন্য কালকে মেয়ে দেখতে যাচ্ছি, ওখানে তো নিশ্চয়ই সুস্বাদু খাবার দাবার দেওয়া হবে। আর ওখানে গিয়ে কিন্তু এরকম করো না প্লিজ। আমি যথেষ্ট নিজেকে আটকানোর চেষ্টা করব, কিন্তু আমি জানি না ওরা যদি আমাদেরকে ভালো ভালো খাবার খেতে দেয় তাহলে আমি নিজেকে আটকাতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি চেষ্টা করব, কিন্তু এখন আমার মাথার কাছে না বকে তুমি এখান থেকে যাও, আমাকে শান্তিভাবে খেতে দাও। এই বলে রমা দেবী আবার খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। আর পরের দিন সকালবেলা রমা দেবী, রতনবাবু এবং তাদের একমাত্র ছেলে বিকাশ বৈশাখীদের বাড়িতে চলে যায়। বৈশাখীকে বিকাশ নিজেই পছন্দ করেছিল বিয়ে করবে বলে, তাই তার বাবা মা বিকাশের পছন্দ মেনে নিয়ে বৈশাখীকে দেখতে চলে যায়। কিন্তু বৈশাখীদের বাড়িতে গিয়ে রমা দেবী বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার দেখে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না। উফ বাবারে বাবা, কত খাবার! এত খাবার দেখে আমি তো মোটেও লোভ সামলাতে পারছি না। এখন আমি কিভাবে এখানে দাঁড়িয়ে থাকবো? না না, আমাকে যে যাই বলুক না কেন আমার তাতে কিছু যায় আসে না। খাবারগুলো তো আমাদের খাওয়ার জন্যই দিয়েছে, তাই না? তাহলে আমি এই খাবারগুলো খাবো নাই বা কেন? এই বলে রমা দেবী তাড়াতাড়ি সোফার উপর বসে পড়ে আর খাবার খাওয়া শুরু করে দেয়। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই রমা দেবী সব খাবার এক নিমিষেই শেষ করে দেয়। উফ, সত্যি সিঙ্গারাগুলো ভীষণই টেস্টি ছিল, আর মিষ্টিগুলো স্বাদও দারুণ। একদম গরম গরম ছিল বলে খেতে খুব ভালো লাগলো। এই বৈশাখী, তোর শাশুড়ি মা যে এরকম পেটুক এটা তো আমরা জানতাম না। দেখ, সব খাবার কেমন এক মিনিটের মধ্যেই শেষ করে দিল। একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আচ্ছা দিদি, আপনার তো খাওয়া হয়ে গেছে, প্লেটে আর কিছুই বেঁচে নেই। চলুন এবার আমরা তাহলে বিয়ের কথাটা সেরে ফেলি। আরে হ্যাঁ হ্যাঁ দিদি, তাছাড়া আপনার মেয়েকে আমার তো খুব পছন্দ। আমি তো এরকমই একটা মেয়ে খুঁজছিলাম যে আমাকে অনেক ভালো ভালো খাবার প্রত্যেক দিন রান্না করে খাওয়াবে। আসলে আমি না খেতে খুব ভালোবাসি। গিন্নি, তুমি এখানে এসে এরকম করবে? এগুলো শুনলে ওনারা কিন্তু অনেক খারাপ ভাববে আমাদের, আর আমাদের কিন্তু অনেক ছোট বলেও মনে করবেন। দিদি, আসলে আমাদের ক্ষমা করবেন। বিকাশের মায়ের একটু এরকম ইয়ার্কি করার অভ্যাস আছে। আচ্ছা এবার তাহলে আমার বিয়ের কথাটা বলি নাকি? এভাবে দুই পক্ষের সহমতে বিকাশ এবং বৈশাখীর বিয়ের তারিখ ফাইনাল করা হয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বিকাশের সঙ্গে বৈশাখীর বিয়ে হয়। আর বৈশাখী খুবই ভালো রান্না বান্না করতে পারত, সেই সাথে তার রান্না করতে ভালোও লাগতো। তাই নতুন শ্বশুরবাড়িতে এসে নতুন বৌমা বৈশাখী প্রথম রান্নার অনুষ্ঠানে বিভিন্ন রকমের খাবার রান্না করে, আর সেই খাবারগুলো সকলের জন্য টেবিলে সাজিয়ে দেয়। কি গো বৌমা, আজকে তুমি কত খাবার রান্না করেছো? পুরো টেবিল তো ভর্তি হয়ে গেছে। খুব ভালো করেছো, এত রকমের খাবার রান্না করেছো। আচ্ছা বৌমা, তুমি কি কোনোভাবে টের পেলে নাকি যে তোমার শাশুড়ি মা একটু বেশি খায়? সেটা তো আমাদের বাড়িতে যখন আপনারা গিয়েছিলেন তখনই আমি জেনে গেছি যে আমার শাশুড়ি মা কত বড় পেটুক। তাছাড়া আপনার চেহারা দেখে তো বোঝাই যায় সারা দিন রাত গিলে গিলে চেহারাটাকে একেবারে হাতির মতো বানিয়ে ফেলেছে। না না মা, আমি তো আপনাদের সবার জন্য ভালোবেসে এত রকমের খাবার রান্না করেছি, আর আপনি বেশি খান কই? আমার তো এটা মনে হয় না। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এই বিকাশ, কি গো শুনছো? নাও নাও, এবার খাওয়া শুরু করো। বৌমা দাও দাও, খাবারগুলো পরিবেশন করো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এই শুনে বৈশাখী সবাইকে খাবার পরিবেশন করে দেয়। রতনবাবু এবং বিকাশ দুজনেই পরিমাণ মতো খাবার খেয়ে যে যার মতো কাজে বেরিয়ে যায়। কিন্তু রমা দেবী কিছুতেই টেবিল ছেড়ে উঠতে চায় না। সে সকাল থেকে একইভাবে টেবিলে বসে থাকে আর টুকটুক করে বিভিন্ন রকমের খাবার খেতে থাকে। বৌমা, তুমি আজকে লুচি আর ঘুগনিটা দারুণ রান্না করেছো। সব ঘুগনি তো আমি একাই খেয়ে ফেললাম, তুমি বরঞ্চ আমাকে আরো একটু ঘুগনি বানিয়ে নিয়ে এসে দাও। আর ছোট ছোট করে শসা কেটে ঘুগনির উপর ছড়িয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর আমি আরো বেশি খাবার খেতে পারবো। মানে তোমার হাতের রান্না এত ভালো হয়েছে, আমি নিজেকে কিছুতে আটকাতেই পারছি না। মা, আপনি তো অনেকক্ষণ থেকে লুচি ঘুগনি খেয়েই যাচ্ছেন। লুচি বানাতে বানাতে আমার তো হাত ব্যথা হয়ে গেল। দুপুরের খাবারটাও তো খেতে হবে। আপনি যদি এখনই এত লুচি ঘুগনি খেয়ে ফেলেন তাহলে কিভাবে দুপুরের খাবার খাবেন বলুন তো?
আরে তুমি আমাকে চেনো না, আমি যতই খাবার খাই না কেন দুপুর বেলাতেও আমি ঠিক খাবার খেয়ে নিতে পারবো। তুমি এখন যাও, তাড়াতাড়ি আরো লুচি আর ঘুগনি বানিয়ে নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনি বৈশাখী আবার রান্নাঘরে গিয়ে লুচি ঘুগনি রান্না করতে শুরু করে। এভাবেই বৈশাখী বাড়ি বাড়ি বিভিন্ন রকম খাবার রান্না করে তার শাশুড়ি মাকে দিতে থাকে, আর তার শাশুড়ি মা মজা করে খাবার খেতে থাকে। এর ফলে বৈশাখী বিরক্ত হয়ে ওঠে, আর রান্নাঘরে গরমের মধ্যে তার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। তাই বৈশাখী মনে মনে খুবই রেগে যায়। উফ, আমি যে কি জন্য এই পরিবারে বিয়ে করলাম কে জানে। আমার শাশুড়ি মতো এক নম্বরের পেটু। এটা জানা সত্ত্বেও আমি কেন যে বিকাশকে বিয়ে করলাম। বিকাশকে বিয়ে না করাটাই উচিত ছিল, কারণ সবেমাত্র একদিন হলো না আমি শ্বশুর বাড়িতে এসেছি। এরই মধ্যে রান্না করে করে আমার হাত খসে যাচ্ছে, কিন্তু তবুও আমার শাশুড়ি মায়ের পেট ভরছে না। এমনই ভাবনা চিন্তা করতে করতে বৈশাখী কষ্ট করে রান্না করতে থাকে। এইভাবেই কিছুদিন কাটে। একদিন বৈশাখী তার শাশুড়ি মাকে বলে, মা, আজকে আমি ভাবছিলাম যে আজকে আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসবো। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্না আপনাকেই করতে হবে, কারণ আমি মায়ের বাড়িতে থাকবো। আমি 2-3 দিন একটু ওখানে রেস্ট করতে চাই, তারপর আবার বাড়ি আসবো। কি, তুমি মায়ের বাড়িতে যাচ্ছ? কিন্তু তুমি যদি মায়ের বাড়িতে চলে যাও তাহলে আমার কি হবে? না না, তোমাকে এখন মায়ের বাড়িতে যেতে হবে না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বৌমা। তুমি তো জানো আমি এক মুহূর্ত খিদে সহ্য করে থাকতে পারি না, আর আমি খাবার রান্না করতে গেলে আমার আরো বেশি খিদে পেয়ে যায়। দেখুন মা, তাই বলে কি আমি আপনার জন্য কোথাও যেতে পারবো না? তাছাড়া আমার মায়ের শরীর অসুস্থ, তাই আমাকে যেতেই হবে। এবার আপনি বুঝুন আপনি কি করবেন। প্রতিদিন আপনার জন্য আমাকে দিনে 100 বার রান্না করতে হয়। জানি না তারপরও আপনার কেন খিদে মেটে না। তুমি আমাকে এভাবে বলতে পারো না বৌমা, আমি তোমার শাশুড়ি মা। আর তাছাড়া তোমার এই বয়সে রান্না করে করে হাত ব্যথা হয়ে যাচ্ছে মানে? তোমার যতই হাত ব্যথা হোক না কেন, আমি তোমাকে কোনোভাবেই তোমার মায়ের বাড়িতে যেতে দেব না। তুমি যদি মায়ের বাড়িতে যাও তাহলে কিন্তু আমার বাড়িতে আর কখনোই তুমি আসতে পারবে না। এই শুনে বৈশাখী ভয় পেয়ে যায়, আর সে তার মায়ের বাড়িতে যেতে পারে না। আমার ভীষণ খিদে পাচ্ছে, তুমি যাও আমার জন্য একটু লাচ্ছা পরোটা আর চিলি চিকেন বানিয়ে নিয়ে এসো। এই শুনে বৈশাখী বাধ্য হয়ে আবার রান্নাঘরে চলে যায়, আর তার শাশুড়ি মায়ের অর্ডার মতো রান্না করতে থাকে। কিন্তু বৈশাখীর মন খারাপ থাকায় আজকে সে প্রচন্ড পরিমাণে ধীরে ধীরে খাবার রান্না করে। কি গো বৌমা, তোমার এখনো রান্না হলো না? কখন রান্না করতে বলেছি, তুমি এখনো নড়ে নড়ে খাবার রান্না করছো কেন? দূর, এদিকে যে খিদেতে আমার পেটে ইঁদুর ছুঁচো দৌড়াতে শুরু করেছে। তাড়াতাড়ি নিয়ে এসো। মা, আপনি কি ভেবেছেন চিলি চিকেন বানানো খুবই ইজি ব্যাপার? আর তাছাড়া খাবার রান্না করতে গেলে একটু তো সময় লাগবেই। আমি কি কোনো মেশিন নাকি? আজকে আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ এখনো রান্না করতে সময় লাগবে। এই শুনে রমা দেবী খিদের জ্বালায় ছটফট করতে শুরু করে, আর রাগের চোটে বৌমাকে নানান রকম কথা শোনায়। শেষ পর্যন্ত রমা দেবী আর অপেক্ষা করতে না পেরে নিজেই রান্নাঘরে চলে আসে। কি গো বৌমা, তোমার এখনো হলো না? তুমি জানো আমার কতটা খিদে পেয়েছে। উফ, আর অন্য কি খাবার আছে বলো তো রান্নাঘরে? যা আছে তাই দাও, আমি খিদে সহ্য করতে পারছি না। তারপর তোমার লাচ্ছা পরোটা আর চিলি চিকেন রান্না হয়ে গেলে আমাকে দেবে। আপনি রান্নাঘরে কি কোনো খাবার দেখতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে আপনি কোনোদিন এই হাড়ি বাসন থালা সবই খেয়ে নেবেন। উফ, কেন যে আপনার ছেলেকে বিয়ে করতে গেলাম। আমার তো মনে হয় আপনার শুধুমাত্র একটা রান্নার লোকের প্রয়োজন ছিল, তাই আপনি এত তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে এসেছেন। দেখো বৌমা, আমার খুব খিদে পেয়েছে, আর খিদে পেলে আমি কিন্তু কারোর কোনো কথা সহ্য করতে পারি না বলে দিলাম। তুমি এত বড় বড় কথা বলছো আমাকে, তোমার কথা শুনে আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে মারধর করে ফেলি তখন কিন্তু আমাকে দোষ দেবে না বলে দিলাম। এই শুনে বৈশাখী আরো রেগে যায়, আর তার শাশুড়ি মাকে আরো উল্টোপাল্টা কথা শোনায়। এর ফলে রমা দেবী তার হাতের কাছে থাকা একটা হাড়ি নিয়ে তার বৌমার মাথায় আঘাত করে। এর ফলে বৈশাখী তখনই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে, আর রমা দেবী তখন তার বৌমার এই অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এ বাবা, এ আমি কি করে বসলাম? বিকাশ আর ওর বাবা যদি জানতে পারে আমি খিদের জ্বালায় বৌমাকে মেরেছি, তাহলে তো ওরা আমার উপর প্রচন্ড রেগে যাবে। না না, বৌমাকে নিয়ে এখনই ডাক্তারের কাছে যেতে হবে। আমার খুব ভয় করছে। এখন আমি কি করব? আমি বরং একবার বিকাশকে ফোন করি। এই বলে রমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বিকাশকে ফোন করে, আর সব ঘটনা তাকে জানিয়ে দেয়। এর ফলে বিকাশ তখনই অফিস থেকে বাড়িতে চলে আসে। বিকাশের সাথে সাথে তার বাবাও বাড়িতে আসে। মা, তুমি এটা কি করলে? তুমি খিদের জন্য তোমার বৌমাকে আঘাত করে বসলে? হাই হাই উপরওয়ালা, এখন যদি ডাক্তাররা জিজ্ঞাসা করে কি হয়েছে তাহলে আমি কি বলবো?
খোকা, দয়া করে আমাকে বাঁচিয়ে নে। আমি কি করব সত্যি বুঝতে পারছি না। আমি কথা দিচ্ছি আমি আর বৌমার উপর কখনো এরকম অত্যাচার করব না। আসলে তোরা জানিস তো আমার সবসময় খুব খিদে পায়, খাবার না পেলে আমার মাথা গরম হয়ে যায়। মা, তাই বলে তুমি এরকম একটা কাজ করবে? আর খিদে তো আমাদেরও পাই, কই আমরা তো তোমার মতো এরকম মাথা গরম করি না। আর তুমি মাথা গরম করে তোমার বৌমাকে মেরে বসলে। আচ্ছা, আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি চলো। এই বলে তারা তখনই বৈশাখীকে নিয়ে হসপিটালে চলে যায়। আর সেখানে ডাক্তারবাবু তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে। ডাক্তারবাবু, আসলে জানি না কি হয়েছে, রান্নাঘরে রান্না করতে করতে হঠাৎ করেই বৈশাখী মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কিন্তু এটা হঠাৎ করে কিভাবে হতে পারে? বৈশাখের মাথাতে তো আঘাতের দাগ আছে। আমার তো মনে হচ্ছে পেছন থেকে কেউ ওনাকে আঘাত করেছে। ওনার মাথাতে আঘাত করার জন্যই বৈশাখী অজ্ঞান হয়েছে। আমরা তো চিকিৎসা করা শুরু করে দিয়েছি, জানি না কখন জ্ঞান ফিরবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। আর ডাক্তারবাবুর কথা শুনি বিকাশ এবং তার বাবা মা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তখনও তারা ডাক্তারবাবুকে সত্যি কথা বলে না। এভাবে দেখতে দেখতে 2 দিন কাটে। আর 2 দিন পর যখন বৈশাখীর জ্ঞান ফিরে আসে, তখনই তার শাশুড়ি মা বৈশাখীর কাছে ছুটে আসে। বৌমা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে রান্না করার জন্য তোমার উপর চাপ দেব না। আমি সত্যি বলছি, আমি আর বেশি বেশি খাবারও খাবো না। আজকে আমি খিদে সহ্য করতে পারি না বলে আর বেশি বেশি খাবার খাই বলে তোমাকে এতটা কষ্ট পেতে হলো। সত্যি আমি ভীষণ বাজে মহিলা। থাক মা, এখন আর ওসব বলে কি লাভ বলুন তো? যা হওয়ার হয়ে গেছে। আর আমি এখন পুরোপুরি সুস্থ। তাছাড়া আপনি যখন আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। আমার আর কি চাই বলুন তো? এবার থেকে তাহলে আমাকে আর প্রত্যেকদিন বেশি বেশি খাবার রান্না করতে হবে না, এটা ভেবেই আমি খুব খুশি। হ্যাঁ বৌমা, তোমাকে আমি আর দিনের মধ্যে 10 বার রান্না করার কথা বলবো না। সারাদিনে তুমি আমার জন্য কত কষ্ট করে খাবার রান্না করো, তার উপর আমি আবার তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও বৌমা। এভাবেই রমাদেবী নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে রমাদেবী চেষ্টা করে তার অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করার। আর সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয়। এখন সে তার পরিবারের সঙ্গে পরিমাণ মতো খাবার খেয়ে জীবনযাপন করে।